টাইটেল আর থাম্বনেল দেখে তো বোঝাই যাচ্ছে যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। খুব সাধারণ ইজি কিছু হ্যাবিটস আমি ফলো করি বলে আমার কিচেনটা শত ব্যস্ততার মধ্যেও সব সময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দুপুর কি রাত্রি রান্নাবান্নার শেষে আমার কিচেনের হাল থাকে কিছুটা এরকম। কড়াইটাও বেশ খানিকটা পুড়ে গেছে। কিচেন ক্লিনিংয়ের ক্ষেত্রে প্রথমেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে রান্নাঘরের সিঙ্কটাকে আগে খালি করি। আমার যেহেতু ডিশওয়াশারে বাসন মাজা হয়, তাই রান্নাবান্নার শেষে সকালে জলখাবারে যে সমস্ত বাসন থাকে, দুপুরে রান্নাবান্নার যা বাসন হয় সবটা আমি নিয়ে ডিশওয়াশারে লোড করে দিই। আর হালকা পাতলা কিছু বাসন থাকলে সেগুলো আমি হাতে মেজে নিই। তো কাউন্টার টপের এই একটা সাইড মানে সিঙ্কের পাশে যে পোর্শনটা আছে সেই জায়গাটা আমি একটুখানি ভালো করে মুছে নিয়ে মাজা বাসনগুলো সেইখানে জল ঝরাবার জন্য উপুড় করে দিচ্ছি। রান্নাঘর ছোট হোক কিংবা বড়, সিঙ্কে বাসন জমিয়ে রাখা কখনোই ঠিক না। তাতে কি হয়, রান্নাঘরে কাজ করতে ভীষণ সমস্যা হয়। যদি দেখি বাসনের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে রান্নাঘরে কাজ করতে করতেও আমি কিছুটা বাসন ধুয়ে নিই। দুপুরবেলাতে আজকে মাছের ঝোল বানিয়েছিলাম। তো সেই মাছের ঝোলের জন্য মশলা বাটা হয়েছিল। মিক্সির বাটি থেকে আরম্ভ করে কাঁচের গ্লাস, সকালবেলাতে ডিটক্স ওয়াটার খেয়েছিলাম, সমস্ত হালকা পাতলা বাসনগুলো আগে মেজে নিয়ে দ্বিতীয়বারে আমি ওই কড়াই বা ডেকচি যদি কিছু ভারী বাসন থাকে সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর ওই যে কড়াইটা বললাম পুড়ে গেছে, মাছের ঝোলটা তো নামিয়ে রেখেছি। আর এই স্টিলের কড়াই গরম থাকতে থাকতে যদি মানে হাতে গরমটা সইবে এমন অবস্থাতে যদি মেজে নেওয়া হয়, তাহলে কিন্তু একদম চকচকে নতুনের মতো হয়ে যায়। মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ কড়াইটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে এই কড়াইটা এখন ভালো করে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর চকচকে হয়েছে। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেছে, না হলে আলোর নিচে দেখালে আরও তোমরা হয়তো ভালো করে বুঝতে পারতে। আমি কিন্তু এরই মধ্যে তোমাদের সাথে 4টে টিপস শেয়ার করে ফেলেছি। ফার্স্ট টিপস হচ্ছে, প্রথমেই রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে আগে সিঙ্কটাকে খালি করতে হবে। 2 নম্বর টিপস হচ্ছে, সিঙ্কে আগে প্রথমে হালকা পাতলা বাসনগুলোকে মেজে ধুয়ে উপর দিতে হবে। 3 নম্বর টিপস হচ্ছে, তারপরে ভারী বাসনগুলো মাজতে হবে। তাতে কি হয়, বাসনগুলো অ্যাক্সেস করতে অনেকটা সুবিধা হয়। আর 4 নম্বর টিপস হচ্ছে, স্টিলের কড়াই যদি তোমরা ব্যবহার করো, হালকা গরম থাকতে থাকতে কড়াইগুলো মেজে দেখো, পোড়া বা একটু ঝলসানো যদি কোনো রকম কোনো দাগ ছোপ থাকে, নিমেষের মধ্যে ওটা উঠে যায়। এবারে চলে আসছি 5 নম্বর টিপসে। আমার বানানো সলিউশনটা দিয়ে কিচেনের কাউন্টার টপ টাইলসগুলো ভালো করে আমি তারপরে পরিষ্কার করে নিই। ততক্ষণে ওদিকে কিন্তু বাসনটা জলটা বেশ সুন্দরভাবে ঝরে যাবে। তারপরেই আমি পরিষ্কার করি গ্যাসের ওভেনটা। রান্নাঘরটা যেহেতু আমার ছোট, সেই জন্য কয়েকটা স্টেপে আমি কিন্তু কিচেনটা ক্লিন করি। 6th স্টেপে আমার আসে গ্যাসের ওভেন পরিষ্কার। ততক্ষণে বাসনগুলো সুন্দরভাবে জল ঝরে যাবে। তারপরে আমি জায়গা মতো বাসনগুলোকে গুছিয়ে তুলে নিতে পারবো। আসল কথা যদি আমরা খেয়াল করি তাহলে ভালো মতো বুঝতে পারবো যে সকাল থেকে আমরা যখন কাজকর্ম শুরু করি সেই তখন থেকে কিন্তু আমরা একটু একটু করে কিচেনকে পরিষ্কার রাখার চেষ্টা করি। যেমন প্রথমে কাজ শুরুর আগেই রান্নাঘরটা সুন্দর করে মুছে নিই। তারপরে যদি রান্না করতে করতে এদিক ওদিকে একটু যদি তরকারি, ঝোল বা একটু যদি জল কিছু পড়লো, সাথে সাথে আমরা ওটাকে মুছে পরিষ্কার করে নিই। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাঘরটাকে সবসময় আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি। আসল কথা, যেখানটাতে আমরা কাজকর্ম করছি সেই জায়গাটা যদি অগোছালো থাকে বা অপরিষ্কার থাকে, সেখানে কিন্তু কাজে কখনোই মন বসানো যায় না। আর এই তো এখানে বাসনগুলো বেশ সুন্দরভাবে জল ঝরে গেছে। আমি আরেকটা শুকনো কাপড় দিয়ে ভালো করে সমস্তটা মুছে নিয়ে জায়গায় গুছিয়ে তুলে দিলাম। কাউন্টার টপের ওপরে যত জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থাতে থাকবে, তত কিন্তু রান্নাঘরটা অগোছালো লাগবে। আর বাসনগুলো এখন নয় পরে তুলতে তো সেই আমাকেই হবে।
তার থেকে তো এটাই ভালো যে সময়ের কাজটা সময় গুছিয়ে করে নেওয়া। তো এটা হচ্ছে আমার 7 নম্বর অভ্যাস, যে হালকা পাতলা বাসন মাজি কিংবা ভারী বাসন, হাতে যে বাসনটাই মাজা হচ্ছে না কেন, জল ঝরাবার পরে তখনই আমি সেটাকে আরেকটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে জায়গায় গুছিয়ে তুললাম। একটা টাইমে স্কচ ব্রাইট আর লিকুইড সোপটা দিয়ে আমি কাউন্টার টপ পরিষ্কার করতাম, কিন্তু যবে থেকে সলিউশনটা আমি বানিয়েছি তবে থেকে সেটা দিয়ে পরিষ্কার করার পরে রান্নাঘরের এই গ্রানাইটটা যেন আরও বেশি চকচকে হয়ে উঠেছে। আমার 8 নম্বর অভ্যাস, প্রত্যেক দিন রান্নাবান্নার সময়তে মাইক্রোওভেন বা ফ্রিজ, চিমনি এগুলো তো ব্যবহার করাই হয়। আজকে রান্নাবান্নার কোনো কাজের ক্ষেত্রেতেই মাইক্রোওভেন ব্যবহার হয়নি সকাল থেকে, সেই জন্য মাইক্রোওভেনের বাইরের দিকটা আমি একবার কলিন দিয়ে ওয়াইপ করে নেব, কিন্তু ফ্রিজটা অনেকবার খোলা বন্ধ হয়েছে, তাই হালকা হাতে মাইক্রোফাইবার ক্লথের মধ্যে একটুখানি কলিন স্প্রে করে নিয়ে ভালো করে ফ্রিজটা আমি মুছে নিচ্ছি। এতে কি হয়, সারা সপ্তাহের জন্য, সব সময়ের জন্য ফ্রিজগুলো একদম সুন্দর পরিষ্কার থাকে। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যত চকচকে পরিষ্কার সুন্দরভাবে রাখা যায় তত কিন্তু ওই জায়গাটাতে কাজ করতে মন ভালো লাগে। আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তো যেখানটাতে আমরা বেশিক্ষণ সময় কাটাই সেই জায়গাটা যদি সাজানো গোছানো থাকে তাহলে তো কাজে আরও বেশি আগ্রহ বাড়বে, তাই না? প্রত্যেক দিন যদি রান্নাবান্নার শেষে আমরা এইভাবে একবার করে ওয়াইপ করে নিই তাহলে কিন্তু তেল চিটে ভাবটা থাকে না। যতই চিমনি চলুক না কেন, একটা তেল চিটচিটে হালকা একটা ভাব কিন্তু হয়েই যায়, আর ডিপ ক্লিনিংয়ের সময়তেও অতটা কিন্তু কষ্ট হয় না। আসল কথা যতটা ভালো করে আমরা মেনটেন করতে পারি আর কি, মেনটেন্যান্সের ওপরেই কিন্তু ডিপেন্ড করে জিনিসগুলোর লাইফটা। এবার 9 নম্বর হ্যাবিটস, রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, অ্যাপ্লায়েন্সেসগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে রান্নাবান্না করার সময়তে যে কন্টেনারগুলো আমি ইউজ করেছি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। শুকনো কটন কাপড়ের মধ্যে আমার ওই সলিউশনটা স্প্রে করে একবার হালকা হাতে জিনিসগুলোকে মুছে নিচ্ছি। এই সলিউশনটার মধ্যে ভিনিগার আছে, আর ভিনিগার কিন্তু স্টিল পরিষ্কার করার ক্ষেত্রে ভীষণ উপযোগী, ইনস্ট্যান্ট একটা গ্লেজ এনে দেয়। তেলের কন্টেনার, নুনের পাত্র, হলুদের পাত্র আর এই মশলার বাটি, এইগুলো প্রত্যেক দিন কিন্তু আমি এরকমভাবে সলিউশনটা স্প্রে করে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ভিনিগার কিন্তু একটা তেল চিটচিটে ভাব দূর করার ক্ষেত্রে আর স্টিলের জিনিসে একটা ইনস্ট্যান্ট গ্লেজ আনার ক্ষেত্রে ভীষণ উপযোগী। 10 নম্বর অভ্যাস, প্রত্যেক দিনের ব্যবহার করার হাত মোছা কাপড় বা টাওয়েল যে যেরকম ব্যবহার করো ওটাকে ফেলে জমিয়ে না রেখে সাথে সাথে একটু সাবানের গুঁড়ো দিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। যদি কাপড়ের মধ্যে একটুখানি তেল চিটচিটে ভাব মনে হয় তাহলে কিন্তু একটু গরম জলে ডুবিয়ে সাথে সাথে কেচে নেওয়া উচিত। আজকে কিন্তু আমি যেহেতু এই ভিডিওটা কিচেন ক্লিনিংয়ে শেয়ার করছি সেজন্য আমি হাতে কেচে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তা না হলে আমি কিন্তু প্রত্যেক দিনের হাত মোছা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। সারাদিনে 4-5টা করে এরকম কটনের কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়, পরের দিনকে সেগুলো একদম শুকিয়ে যায়। আমার কাছে 8টা-10টা এরকম কাপড় আছে, কারণ ওয়াশিং মেশিন চালানো হয় আমার একদিন অন্তর অন্তর। তোমরা যারা ওয়াশিং মেশিনে কাচো সেটা তো ভালো, আর তা না হলে আমি যেরকম করে হাতে কেচে দেখালাম ওরকমভাবেই কেচে নেওয়াটা উচিত। চলে আসছি 11 নম্বর অভ্যাসে। কিচেনের সিঙ্কটা যখন আমি মেজে ঘষে পরিষ্কার করি তখনই কিন্তু সিঙ্কের পাশে থাকা কন্টেনারগুলো আমি ভালো করে সাবান দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রাখি। সিঙ্কের সাথে সাথে কন্টেনারগুলোও যেন একদম ঝকঝকে থাকে সেদিকটার খেয়াল কিন্তু আমি সব সময়তে রাখি। চলে আসছি 12 নম্বর হ্যাবিটস। এটা অবশ্য আমি প্রত্যেক দিন করি না, 3-4 দিন অন্তর অন্তর করি। আজকে যেহেতু আমার প্রত্যেক দিনের কিচেন ক্লিনিংয়ের অভ্যাসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য আজকে এই ভিডিওর মধ্যেই এই টিপসটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক দিনের ব্যবহার করার যে স্কচ ব্রাইট, স্টিল উল বা জালি যেগুলো আমরা ব্যবহার করি বা এই স্পঞ্জ ওয়াইপটা, এগুলোকে এমনি হাতে তো আমরা সাবান দিয়ে প্রত্যেক দিন ধুয়ে নিই। তাই 2 দিন অন্তত এরকমভাবে গরম জলে একটুখানি সাবানের গুঁড়ো, একটু ডেটল আর একটু ভিনিগার দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া উচিত। ফুটিয়ে নিলে এগুলো কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায়। তারপরে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে আবার আমরা সুন্দরভাবে রিউজ তো করতেই পারি।
জলেতে আমি ভিনিগার, একটু ডেটল আর লিকুইড ডিশ সোপ দিয়ে ভালো করে এই স্টিল উলটা, স্কচ ব্রাইটটা আর স্পঞ্জ ওয়াইপটাকে ফুটিয়ে নিয়েছি। স্টিল উলটা দেখো কতটা পরিমাণে চকচক করছে, আর এগুলো আমি হাত দিয়ে ধুয়ে যখন পরিষ্কার করছি আমি বুঝতেই পারছি ভিনিগার থাকার জন্য এর মধ্যে তেল তেলে যে ভাবটা থাকে সেটা একদম কেটে গেছে। প্রত্যেকদিন সকালে তো বাসি কাজকর্ম করার সময়তে ঘর, রান্নাঘর সবটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই। তবুও দুপুরে রান্নাবান্নার পরে ওই বাসনপত্র মাজা ঘষা হয়, একটু জল টল পড়লো, সবজি কাটাকাটি হচ্ছে সেই একটুখানি পড়লো, সে কারণে একটু ধুলো ময়লা হয়েই যায়। তাই ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে আরেকবার রান্নার শেষে রান্নাঘরটা মুছে দিই। রাত্রিবেলাতে যদি প্রয়োজন হয় তাহলেই মুছি, তা না হলে শুধু ঝাড়টা দিয়েই রাখি। আমার এই কিচেনটাকে মডুলার বানানো হয়েছিল 14 সালে, 2014 সালে। ল্যামিনেট দিয়ে পুরো কিচেনটার এই সেটআপটা তৈরি। এক এক সময়তে আমি ওই মগে করে জল নিয়ে পাল্লাগুলো খুলে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে মগে করে জল ঢেলে ধুয়েও দিই। তবে ওটা হয়তো 2 মাসে 4 মাসে একবার করি, কারণ পুরো ড্রয়ারগুলো এত ভারী হয়, খুলতে গেলে বাবুর সাহায্য ছাড়া ওটা আমার হয় না। আর এমনি সময়তে আমি ওই সপ্তাহে একদিন করে আউটসাইডটা ক্লিন করি আর মাসে একবার করে ইনসাইডটা ক্লিন করি। আর এই তো আমার রান্নাঘরটা একদম পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। ফ্লোর থেকে কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্ক প্রত্যেক দিন এভাবেই আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে রাখি, সাধারণ কিছু অভ্যাসের দ্বারা। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।